তো আজ বৃষ্টির শরীরটা ভালো নেই, সেই আমার ভেতরটা মানে প্রচণ্ড পরিমাণে ভয়ে আছি। ভয় আমার ছেলের মাকে আবার ওর কাছে ফিরিয়ে দেওয়া। দেখো কষ্টে ছটপট ছটপট করছে এখনো পর্যন্ত। জাস্ট যেখানে সব দরজা বন্ধ হয়ে যায় সেখানে একটা দরজা ঠিক খুলে যায়। আজ অনেক ভরসা নিয়ে আমি তার কাছে গেলাম। একমাত্র তিনিই আছেন যিনি আমাকে হতাশ করে ফেরাবেন না। যেখানে সব জায়গা থেকে নিরাশ আর হতাশ হয়েছি, এখন একমাত্র তিনিই আমার ভরসা। তো এখন আমরা যাচ্ছি ইসকন। আর এখানে দেখো বৃষ্টিকে ওর নিজের থেকে যতটুকু পেরেছে রেডি হয়েছে, মুখে মাস্ক নিয়ে। আমার সবার জ্বর চলে এসছে, অর্কর আমার সবারই ঠান্ডা লেগে গেছে। আর এদিকে ঝাপাও না। হ্যাঁ স্নান করেছি। তো এদিকে দেখো শরীর ঠিক আছে আজকে একটু? হ্যাঁ ঠিক আছে, চলো অর্ক চল। তো আমরা ইসকনের কাছে চলে এসেছি। এই যে ইসকন মন্দির। বন্ধ হয়? বন্ধ না ঠিক, রোদটা প্রচন্ড পরিমাণে, অতিরিক্ত গরম। আগেই তোমাদের বলে দিই, ভিডিওটা অনেকদিন আগেকার। বৃষ্টি তখন সুস্থ ছিল, তারপরেই শুরু হলো একের পর এক বিপদ। আর এখানে দেখো রোদে ম্যাডামের শরীর একদম ভালো লাগছে না, শরীর আবার খারাপ হয়ে গেছে। বৃষ্টি কিন্তু ছোট থেকেই খুব কৃষ্ণ ভক্ত, আর ওর বাড়িতে ঠাকুর দেবতার নিয়ে খুব বিশ্বাস আর ভক্তি আছে। ভগবান আছে কি নেই সেটা আমার জানা নেই, কিন্তু আমরা যখনই কোনো খারাপ বিপদে পড়ি তখন ভগবানের নামই প্রথম মাথায় আসে, কারণ উনি আমাদের সব বিপদ থেকে পার করেন। তো সেদিন আমরা গেছিলাম ইসকন। আগেও আমরা ইসকন গেছি, তোমরা হয়তো পুরোনো ভিডিওতে দেখেছো। তো সেদিন হঠাৎ কি মনে হলো, আমরা বৃষ্টিকে বললাম যে চ ইসকনে যাই এবং ঠাকুরের যে মহাপ্রসাদ ভোগটা হয় সেটা খেয়ে আসি। কোনোদিনই খেয়ে মানে ওঠা হয়নি। আগে আমি যখন ছোটো ছিলাম তখন মায়াপুর নবদ্বীপে খাওয়া হয়েছিলো, কিন্তু বৃষ্টি আজ পর্যন্ত কোনোদিন খাইনি, এইটা প্রথমবার। তাই আমরা গিয়েছিলাম ভগবানের দর্শন করতে, যেহেতু আমাদের ওপর দিয়ে এত বিপদ আপদ যাচ্ছিলো, সেই কারণে ভাবলাম ভগবানের কাছে একটু মাথা ঠেকা খুবই দরকার। আর তখন দেখো এতটাও খারাপ ছিল না। এখানে দেখো অর্ক ঠাকুর দেখলেই ও প্রণাম করে, ওকে বলতে হয় না যে প্রণাম করো। অন্য বাচ্চাদের কি হয়, বলতে হয়, তাদের শেখাতে হয়, কিন্তু অর্ককে ওর নিজের থেকেই সেই জিনিসটা চলে আসে। তারপর দেখো এখানে ও কেমন বাঁদরামি করছিল, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, আর ওকে ওর মা বলে দিচ্ছিল যে এই যে মূর্তিগুলো আছে বা এখানে ইসকনে ভোগ খাবো, ভোগের জন্য আজকে এসছে। এখানে এসেই আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে, তো সেই কারণে এখানে ঘুরছে, একটু ঘুরে এসছো ঘুরে আবার ওখানটা দেখো। যেহেতু আমরা সকাল দিক করে গেছিলাম সেই জন্য ইসকনটা বেশিরভাগ ফাঁকা ছিল। ইসকন 4টের পর থেকে ভিড়টা লাগে, কারণ তখনই ঠাকুরের যে আরতি শুরু হয়। কিন্তু দুপুর দিকে একটু হালকাই ছিল, কিন্তু গরমটা সেদিন এত পরিমাণে ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। পা পর্যন্ত নিচে রাখা যাচ্ছিল না, এতটাই গরম ছিল। আমি তোমাদের আগেও বলেছি তোমাদের বৃষ্টির দিনের মতো এত ভালো করে ভিডিও করতে পারি না, তবে হ্যাঁ যতটুকু পেরে চেষ্টা করে তোমাদের দেখানোর জন্য সেই ভিডিওটা আমি করেছিলাম, সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। তো তারপর দেখো বৃষ্টি এদিকে ভেতর দিকে একটু বসছিল, তো তখনই আমি এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছিলাম, ঘুরে ভিডিওগুলো বানাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। চলো, তো ভোগের টিকিট কাটা হয়ে গেছে, এবার যাবো ভোগ খেতে আমরা। আচ্ছা গরম কি হলো? চলো 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 চলো, যা গরম, গরমে পায়ে ছেঁকা লাগছে, সব ছেঁকা লেগে গেল পায়ে। কেপা সবার পায়ে ছেঁকা লেগে। তো তারপর আমরা চলে এসেছিলাম ভোগ প্রসাদ খেতে। তো এইখানে আমাদের নিয়েছিল প্রায় 150 টাকার মতো এক একজনে। তো ভোগ খাওয়ার জন্য এখানে বসে আছি, এখানে ওয়েট করছি। এই যে বৃষ্টি আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রাইসটা একটু হাই, বাট ঠিক আছে, ঠাকুরের ভোগ একবার থেকে খাওয়াই যায়। কী হলো তোমার? বলো কী বললো? বাড়ি চলে যাবি? ভাবি চলে যাবি? একটু ওয়েট করবি, একটু ওয়েট, পুরোটা ঘুরবো ভালো করে, আসলাম তোমার সব ঘুরে দেখাবো শিলিগুড়ি ডিসকাউন্টে কীরকম। খেয়ে নিই আগে, সকাল থেকে কিছু খাওয়া ওঠেনি। এখানে সেই জন্য টোকেন কাটাবো খাওয়ার জন্য। ঠান্ডা আছে, একটা জিনিস ভালো কি এখানে বাইরেগুলো প্রচণ্ড পরিমাণে গরম, এখানে ঠান্ডা আছে, এটা একটা ভালো জিনিস।
তো দেখো ভোগ আসা শুরু হয়ে গেছে। এখানে একে একে যে প্রভুজিরা আছেন তারা একে একে খাবারগুলো নিয়ে আসছিলেন এবং ভালো করে সাজিয়ে রাখছিলেন। আর এখানে প্রসাদ প্রথমে ভেবেছিলাম যে হয়তো খিচুড়ি প্রসাদ বা ভাত প্রসাদ হবে, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না যে অল্প অল্প করে অনেকগুলো খাবার দিয়েছে। খেয়ে না এত পেট ভরে গেছে আর মনে এত শান্তি পাওয়া গেছে, হয়তো ঘরে যে রান্নাগুলো করি সেগুলো খেয়েও হয়তো এত আনন্দ তৃপ্তি পাওয়া যায় না। জানি না কেন ঠাকুরের প্রসাদ এত সুন্দর কেন খেতে হয়, যে একটু একটু করে খেলি না মানুষের মন ভরে যায়। তো সেদিনকার মেনু কী ছিল তোমাদের বলে দিই। তো প্রথমে আমাদের দিয়েছিল একটা ফ্রাইড রাইস মিষ্টি করে, ওটা আর দিয়েছিল খিচুড়ি, আর দিয়েছিল স্যালাড, তারপর দিল ভাত, ভাতের পর দিল ডাল। তো তারপরে আমি একটা লেবু চেয়েছিলাম, লেবুটা যে প্রভুজি ছিলেন উনি আমাকে এনে দিলেন রান্নাঘর থেকে। আর এখানে বৃষ্টি প্লেটে দেখছো অর্কর জন্য কোনো ভালো লাগছে, অর্ক বৃষ্টি ভালো লাগছে, খেতে ভালো না? আলাদা করে টিকিট কাটা হয়নি। ওখানে যে প্রভুজি ছিলেন ওনাকে বললাম যে আমার যে ছেলে আছে 5 বছর, ওর জন্য কি কুপন কাটতে হবে? বললো না, কাটতে হবে না, আপনি একটা কাজ করবেন, আপনার স্ত্রীর থালায় বা ওর মায়ের থালায় আমরা দিয়ে দেবো, ওই থালায় ও খেয়ে নেবে। তো এখানে বৃষ্টি একটা থালায় খাচ্ছিল, বৃষ্টি অর্ক মিলে। আর এখানে দেখো ইসকনের বাইরে একটা কি সুন্দর একটা স্ট্যাচু করা আছে। আর এখানে জায়গাটা প্রকৃতির সৌন্দর্যটা কি সুন্দর ছিল দেখো। আর এখান থেকে বাইরে থেকে ইসকন মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো। ইচ্ছা ছিল আর কিছুক্ষণ বসবো, আরতিটা দেখিয়ে একবার রাতের দিকে করে বাড়ি যাব, কিন্তু বৃষ্টি ব্যথাটা হট করে এত বেড়ে যায় যে আমাদের ওখান থেকে বেরিয়ে যেতে হলো। তো ভোগ খেয়ে আমাদের কমপ্লিট, পেট পুরো খেয়ে ঢিস হয়ে গেছে। তো এখন একটু রেস্ট না, ঠাকুরের কাছে একটু বসবো, দিয়ে তারপর একটু কীর্তন নিয়ে শুনে বেরিয়ে যাবো। খিদে পেয়েছিল দেখো, আস্তে খেপা, এই দিয়ে যাওয়া যাবে না, এই দিয়ে যেতে হবে, সাইডে কোনা দিয়ে, চলো উপরে ওঠো। আমি শুনেছি যে কোনো মন্দিরে ভক্তদের পায়ের ধুলো দিলে নাকি খুবই শুভ হয়। তাই বৃষ্টিকে নিয়ে আমি মন্দিরে গেছিলাম। এখানে বসে বসে আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম সব কিছু নিয়ে, এই ঠাকুর নিয়ে কথা বলছিলাম। আমরা ওকে জিজ্ঞাসা করছিলাম, ওর না ঠাকুর নিয়ে খুব জ্ঞান আছে, তো সেগুলো ওকে জিজ্ঞেস করছিল, আমাকে বলে দিচ্ছিল। তো এখানে বলতে বলতে না খাওয়া, ও বলছিল ব্যথা উঠছে, বাড়ি যাবো। তারপরে দেখো নিচে চলে এসেছিলাম, এখানে কিছু মূর্তি দেখছিলাম, পছন্দ হয়েছিল। এর মধ্যে একটা বড় না যে ঠাকুরের ছবি না, খুব পছন্দ হয়েছিল। তারপরে দেখো চলে এসেছিলাম এখানে যে বুক স্টল আছে, সেই বুক স্টলে এখানে 3-4টে বই খুব পছন্দ হয়েছিল। একটা হচ্ছে মহাদেবের বইটা, আর একটা হয়েছিল যে মহাভারত বইটা। ওই দুটো বই বৃষ্টিকে বলছিলাম কেনার জন্য। অল্প এখন দেখো কত ছাপাছাপি বদমাশি করছে। ও বলছিল কি ওর ড্রয়িং বইটা না, এই বইটা। আমরা এখন গরমে এখানে বসে আছি নিচে, বৃষ্টি আমি অল্প, প্রচণ্ড পরিমাণে গরম। ঠাকুরের এখন সেবা হচ্ছে, প্রায় এখন 2টো বাজছে। এসে ভালো লাগলো, এতদিন ধরে খারাপ মানে বাড়ির মধ্যে ভালো লাগছিল না, বিরক্ত লাগছিলো। বাট এসে এখানে অনেকটা মাইন্ডটা ফ্রেশ হলো। যতক্ষণ টাইম থাকলাম ঠাকুর হয়তো আরতি দেখতে পেলাম না, আগেবারে ছিলাম অনেক দেখেছিলাম, অন্যবার আসবো আবার, তখন আরও দেখবো। ভালো লাগলো আজকে, মনটা ফ্রেশ হলো, খাবার দাবার খেলাম, সব দিক থেকে ঠিক লাগলো, মনটা বেশ শান্ত হলো। জন্মনে মন থাকে না, মনটা শান্ত হয়ে গেল, এই আর কি। ভালো লাগলো। বৃষ্টি কষ্ট হচ্ছে, চলো বেরিয়ে যাবে, চলো আমরা বেরিয়ে যাই, আবার অন্য একদিন আসবো, আরতি ফারতি সব দেখা হবে। দেখো এইখানে দেখো কারেন্ট চলে গেছে। এই বাড়িটায় থাকি না, এই বাড়িটা কিছু মানে ইয়ের থেকে, গ্রামের থেকে কম না। 24 ঘন্টার মধ্যে মনে হয় 12 ঘন্টা থেকে 13 ঘন্টা এত কথা কারেন্ট চলে এলো। আর এই মানুষটা তখন ধরে কষ্টে পেয়ে কষ্টে ছটপট করছে। দেখো এর হয়েছে জ্বালা, হুটহাট করে লাইন চলে যাচ্ছে। আর অল্প বাড়িতে দেখো কষ্টে ছটপট করছে। এখনো পর্যন্ত জাস্ট ভিডিওটা করলাম, দেখো তো ফ্ল্যাশ জ্বালিয়ে করছিলাম। আর বৃষ্টি কষ্ট পাচ্ছিস? কারেন্ট না থাকলে অসুবিধা হচ্ছে বল বেশি? কারেন্টটা ফুটফাট চলে যাচ্ছে, কতক্ষণ কারেন্ট ছিল না, তখন আইডিয়া নেই। হ্যাঁ জ্বলছে, ও জ্বলন নিয়ে থাকতে পারছে না, এত কষ্ট হচ্ছে। খাবি কিছু? শুকনো মুড়ি খাবি? শুকনো মুড়ি খা দুটি। তুমি কি খাও বাবা? আর এখানে খেলছে, ওকে বাইরে নিয়ে যেতে পারছি না এখন, কারণ বেশি ওকে ঘরে থাকতে হচ্ছে, হটফট ব্যথা শুরু হয়ে যাচ্ছে, সেই কারণে প্রচুর জ্বলছে। জল খা একটু, আনে জলটা খা, উঠে খা, জল খা, নিজে থেকে উঠে একটু চেষ্টা কর, জলটা খা। হয়েছে মরণ, সত্যি এত কষ্ট না। আস্তে আস্তে খা। খুব সুন্দর আইসক্রিম,
না একটু শো, আমি দেখি তোমার। তো আজকে যে ভিডিওটা দেখলে, এই ইসকনের ভিডিওটা, এটা আজকে না, এটা প্রায় অনেক দিন আগেকার। আমার গ্যালারিতে পড়েছিলাম, দেখিনি। আর আজকে সেরকমভাবে ভিডিও বানিয়ে উঠতে পারিনি। তো তখন দেখলাম যে এগুলো পড়ে আছে, তো ওইটাতে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর তোমাদেরকে বৃষ্টির শরীর কেমন আছে সেটা আপডেট দেওয়ার জন্যই এলাম। কারণ ওইটা দেখলাম একটু পড়ে আছে, ওইটার সাথে আমি কিছু কথা বলতে চাই। তো সেই কথাগুলোর জন্য আমি তোমাদের কাছে এলাম বলতে। আজকে আমার ভেতরটা মানে প্রচণ্ড পরিমাণে ভয়ে আছি। অন্যদিন হয়তো তোমাদের দেখতে পাবে বসে কথা বলি, আজকে বসে থাকতে পারছি না, আর সবসময় শুধু এদিক থেকে ওদিক করে বেড়াচ্ছি। ভয় বৃষ্টিকে আবার আগের মতো কি করে ফিরে আনবো, ভয় যে ওকে কি আমি সব দিক থেকে আবার ঠিক করে আনতে পারবো আগেকার মতো, না আবার কিছু খুঁত রয়ে যাবে ওর মধ্যে, না কোনো একটা জিনিস ওর মধ্যে রয়ে যাবে, সেটা ভয়। ভয় আমার ছেলের মাকে আবার ওর কাছে ফিরিয়ে দেওয়া আগেকার মতো। তো তোমাদের বলছিলাম যে বাইরে যাব, তো আমার টিকিট কাটা হয়ে গেছে। এবার আমি টাইমের আগে তো যেতে পারবো না, যেদিন টিকিট কাটা হয়েছে, কারণ জায়গাটা অনেক দূর। তো সুতরাং যেই দিনে টিকিট কেটেছি সেই হিসাবেই যেতে হবে। তোমরা অনেকজনই বলবে তাহলে এতই যখন পরিস্থিতি খারাপ হয়ে গেছে তাহলে আগে কেন নিয়ে যাওনি। তো যে বিপদে পড়ে বা যে সে পরিস্থিতি পড়ে, কিন্তু সেই জানে যে সেটা সেই সিচুয়েশনটা কীভাবে সে হ্যান্ডেল করবে। সুতরাং আমার মনে হয়েছে এইটা এখন আমার জন্য ভালো টাইম, যে ওকে আমি নিয়ে যেতে পারবো, দেখাতে পারবো। তো সুতরাং এই মুমেন্টে বা এই সময় ওকে আমি নিয়ে যাচ্ছি। তো আমরা এখন সব দিক থেকে দুর্বল আছি, আর্থিক দিক থেকে বলো, মানসিক দিক থেকে বলো, সব দিক থেকে দুর্বল। তবে হ্যাঁ, একটা দিক থেকে দুর্বল না, সেটা হচ্ছে আমাদের ভালোবাসা, আমাদের বন্ডিং, আমাদের বন্ধুত্ব। এই দিক থেকে আমাদের বলবো আমরা শক্তিশালী আছি। আমরা একে অপরকে ধরে রেখেছি, আমরা একে অপরকে হাত ধরে রেখেছি এই বিপদের সময়ও। কে কী বলছে সেটা না ভেবে না শুনে একমাত্র একে অপরে এখন চিন্তা করছি যে একে অপর কী করে দাঁড় করাবো। শুধুমাত্র আমাদের ছেলেটার দিকে মুখছে। যতটুকু আছি, যেখানে আছি, একমাত্র বৃষ্টি ভালোবাসার জন্য। আর নিজেকে শক্ত রাখতে পেরেছি একমাত্র বৃষ্টি ভালোবাসার জোরে। বৃষ্টিকে আবার সে আগেকার মতো দাঁড় করানোর জন্য, যে কী করে ওকে দাঁড় করাবো আগের মতো। আগে যেরকম ও সব কাজ করতে পারতো, আগে যে চনমনে ছিল, সেই জিনিসটা আবার যদি ওকে ফেরত আনতে পারি, সেই জন্য আমি নিজেকে শক্ত রেখেছি। তো বৃষ্টিকে ভালো তো হতেই হবে, 100% ওকে ভালো হতে হবে। কারণ আমি ওকে অনেক স্বপ্ন দেখেছি। ও আমাকে একটা কথাই বলতো যে তুমি স্বপ্ন দেখবে, তোমার স্বপ্নগুলো পূরণ করবো আমি। সুতরাং ওকে সুস্থ করে আনার দায়িত্ব আমার। এটা শুধুমাত্র ওর জন্য না, আর নিজের জন্য, অর্কর জন্য, তোমাদের সবার জন্য, যাতে ও আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারে। তোমরা হয়তো এটা শুনেছো যে মেয়েরা স্বপ্ন দেখে তার স্বামীরা বা তার ভালোবাসা মানুষরা পূরণ করে, কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টো। আমার ক্ষেত্রে আমার স্ত্রী আমাকে বলে যে তুমি স্বপ্ন দেখবে, আমি তোমার স্বপ্ন পূরণ করব। তো তোমরা হয়তো অনেকে বলো যে তুমি কেন বাইরে কাজ করতে যাও না। বাইরে কাজ করতে যেতাম, এখন যাই না, এখন কিছু কারণের জন্য যাই না। আর আগে সেটা বলেছি কী জন্য যাই না এখন। আর হচ্ছে কথাটা যে কেন আমি ঘরের কাজ করি, ঘরের বাসন মাজি, এগুলো কেন করি। তো অনেক হাজব্যান্ড বা অনেকেই আছে দেখবে, তারা কাজ করে, তারা এটা ভাবে যে এই কাজগুলো তাদের স্ত্রীদের বা হয়তো মেয়েদের কাজ, এইগুলো ছেলেরা করতে পারে না, এগুলো তাদের শোভা পায় না। কিন্তু বৃষ্টির সম্মানটা আমাকে দেয়, তাই ওকে সেই সম্মানটা আমি ঘুরিয়ে দিতে পারি, যাতে আমি ওকে হেল্প করতে যাই। ওই আমাকে সব কিছু শিখিয়েছে যে এই কাজগুলো তোমার, এই কাজের মধ্যে কোনো ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, কাজ, তাতে ছেলে হোক বা মেয়ে। সুতরাং ওকে কিন্তু বৃষ্টি শিখিয়েছে, তোমরা দেখে থাকবে পুরনো ভিডিওতে। তো অর্ক মানে বৃষ্টি অর্ককে এমনভাবেই তৈরি করছে যাতে ও কোনো ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ না করতে পারে। তোমাদের একটা কথা বলে রাখি, সবার বলবো না, কিছু মানুষের এটা ভুল ধারণা আছে যে ইউটিউব থেকে হয়তো প্রচুর পরিমাণে রোজগার হয়। তাদের বলে রাখি যে ভিউজের উপর ভিত্তি করে সবসময় যে ইনকাম প্রচুর পরিমাণে হয় সেটা কোনো ম্যাটার করে না। যে
যেই টাকা ইউটিউব থেকে রোজগার হয় সেই টাকায় বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করার জন্য আমি বলবো না সাফিসিয়েন্ট না, বলবো ওই টাকাটা মানে এলিজিবলই না যে কাউকে বাইরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে পারবে তুমি। একটা সার্টেন পয়েন্ট যতক্ষণ অবধি না তুমি পৌঁছাচ্ছ। তো যারা ভাবো যে ইউটিউব থেকে ইনকাম করে যে প্রচুর পরিমাণ ইনকাম হয়, সেটা এমন না। কীরকম টাইপের ইনকাম হয় সেটা তোমাদের একটা বলে রাখি, আইডিয়া দিয়ে রাখি। ধরো একটা ভিডিও চললো, তো ভিডিও চলা ধরুন অনেকজন দেখবে অ্যাড দেখতে পছন্দ করে না, অ্যাডটা স্কিপ করে দেয়। অ্যাডটা যদি কেউ পুরো দেখে, সে পুরো দেখলে কত 25 পয়সা সামথিং কিছু এমনি খুব জোর ইনকাম হবে। তো বেশিরভাগ সব অ্যাড স্কিপ করে দেয়। তো সুতরাং যেরকম ভিউ আসে, এবার তোমরা একটা কথা বললে মানে হাসবে, যে তোমাদের বললো না 1 টাকাও পুরোপুরি কমপ্লিট আমাদের ইনকাম হয় না। তাহলে ভাবো যদি ইউটিউব থেকে যে রেভিনিউটা দেয় ওটা খুবই কম দেয়। একজনের কাছ থেকে যে ভিউ দেখে তার কাছ থেকে আমরা 1 টাকাও কমপ্লিট করতে পারি না। তো সুতরাং যারা এটা ভাবছে যে প্রচুর টাকা, অনেক টাকা, একদমই না। মানে হয়তো আমাদের যে টাকাটা সেটা হয়তো একটা মাসের যে লিমিট, সেই লিমিটটাও ক্রস করতে পারি না, সেটা 2 মাস লেগে যায় কমপ্লিট করতে। কারণ কি ইউটিউবের সাথে সাথে আমাদের আরও অনেক কাজ আছে, যেরকম তোমাদের বলে রাখি। যেমনি আরও ইউটিউবের সঙ্গে সঙ্গে আমরা আরও অনেক কাজ করি, ওয়ার্ক ফ্রম হোম করি, তারপরে আরও বিভিন্ন ধরনের কাজ হয়, অ্যাফিলিয়েটের কাজ হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং হয়, সেই সব ধরনের ডিজিটাল মার্কেটিং, সব ধরনের কাজ আমরা করে থাকি। সুতরাং শুধু ইউটিউবে ভিত্তি করবে, ইউটিউবে ভরসা করে আমাদের সংসার চলে না। তোমরা যারা বিশ্বাস যদি না হয়, তোমরা কোনো ইউটিউবারকে জিজ্ঞেস করবে যে তাদের ইনকাম কীরকম হয়, তাদের ইউটিউবে ভরসা করে কি আমাদের কথা বিশ্বাস করতে হবে না। অনেক ইউটিউবে দেখবে দিয়েও থাকে, দেখবে তাদের কীরকম কী ইনকাম হয় না হয় দেখিয়ে থাকে। তো ইউটিউবে ভরসা করে কারো সংসার চলে না, ইউটিউবে ভরসা করে তোমার কিচ্ছু নেই। হ্যাঁ, তবে কি ইউটিউবে ইনকাম করে মানুষের ভালোবাসা পাওয়া যায়, এটাই আর কি। তার থেকে আর বেশি কিছু সেমনি কিছু মানে আশা ভরসা করা ভুল। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, যে ইউটিউব থেকে টাকা রোজগার করা যায় না এমন না, অবশ্যই করা যায়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে, মানে একটা জায়গা যাওয়ার পর তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে। কিন্তু আমার এই চ্যানেলটা থেকে যে টাকা রোজগার হয় সেটা সংসার চালানোর জন্য সাফিসিয়েন্ট না, খুবই কম। মানে আমি তোমাদের বলতে পারি, আমার সংসার হয়তো ইউটিউবের টাকাটা হয়তো 15% কন্ট্রিবিউট করতে পারে, এরকম আর কি। বাকি টাকাটা আমাদের এদিক ওদিক আরও অনেক কাজ করতে হয়, সেগুলো থেকে ইনকাম হয়ে আসে। আর ট্রিটমেন্ট করা, খালি ডক্টর দেখাতো না। একটা ডক্টর যখন দেখে, ডক্টর দেখার আগে অনেক টেস্ট দেয়, সেই টেস্টগুলো প্রচণ্ড পরিমাণে কস্টলি হয়। সুতরাং আজকে ডেটে দাঁড়িয়ে একটা জায়গায় যাবে, একটা জায়গায় গিয়ে তুমি সেই টেস্টগুলো করাবে, ডক্টরের একটা ফিস থাকে, তুমি একটা জায়গায় থাকবে, তার খরচা, সব খরচা নিয়ে একটা হিসাব করে দেখবে এখনকার দিনে যে 10,000 কি 12,000 সে সাফিসিয়েন্ট না। কোনো মানে অন্তত আজকের ডেটে ভারতবর্ষে দাঁড়িয়ে 10 থেকে 12,000 টাকা কোনো মূল্যবান মানে তোমার সংসার চালানো সাফিসিয়েন্ট না, একদমই না। তার উপর একটা বাচ্চা আছে, শরীর খারাপ, খাওয়া দাওয়াতে যত না খরচা হয় তার থেকে বেশি যখন শরীর খারাপ হয় তখন বেশি টাকা বেরিয়ে যায়। একটা সামান্য গভর্নমেন্ট হসপিটালে যদি ভর্তি করতে যাও, তো সামান্য সেখানে যদি সাপোজ যেদিন 20 টাকা গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করেছিলাম, যে মাসি রেখেছিলাম তিনিও পার ডে 150 করে নিচ্ছিলেন, মানে এই বেলা করে 300 টাকা নিচ্ছিলেন। তাহলে ভাবো, গভর্নমেন্ট হসপিটালে সবাই ফ্রি বলে, গভর্নমেন্ট হসপিটালেও কিন্তু ফ্রি না। সুতরাং তুমি যখন বাইরে যাবে, একটা অবশ্যই বাইরের চিকিৎসা ভালো হবে, সেটা মানে আমাকে আয় বুঝে আমাকে ব্যয়টা করতে হবে। কারণ আমার আয় কতটুকু আমাকে বুঝতে হবে, আমি কতটুকু টানতে পারবো। এমন না যে আমি হয়তো চলে গেলাম, মানে জোশে চলে গেলাম, ইয়ে করে না, যা হবে দেখা যাবে। তো ওখানে গিয়ে দেখলাম আমাকে চিকিৎসাই করাতে পারছি না, ঠিকমতো ওষুধ দিতে পারছি না, ঠিকমতো ডাক্তার দেখাতে পারছি না, টেস্টগুলো করাতে হচ্ছে না, তাহলে এত যাওয়া আমার লাভটা কি? আমার তো মানে পুরোপুরি ইউজলেস হয়ে যাবে, পুরো জিনিসটা তো আমার ব্যর্থ হয়ে যাবে। তো আজ বৃষ্টির শরীরটা ভালো নেই, সেই কারণে প্রচণ্ড ভয়ে আছি, তো সেভাবে ভিডিও করিনি। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রার্থনা কামনা করো তো বৃষ্টি আবার ঠিকভাবে সুস্থ হয়ে ওকে আনতে পারি।